এই শীতে মানুষের কষ্ট হচ্ছে আর তার জন্য সরকার পাশে দাঁড়াবে, এই বোধই সরকার আছে বলে আমার কাছে মনে হয় না। চাপ যদি বলেন সেখান থেকে প্রয়োগ করা হচ্ছে অন্যান্য গোষ্ঠীর থেকে বা অন্যান্য দলের থেকে। বিএনপি তো এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো চাপ প্রয়োগ করা অথবা তাদের কাজে বাধা দেওয়া অথবা ধরেন কোনো মব সৃষ্টি করা অথবা অসহযোগিতা করা আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে এরকম তো কখনো করেনি। আবার ধরেন যে প্রক্রিয়ায় আপনি হলফ করতে বাধ্য করেন সব কিছু জানার পরও, অথবা সেখানে যেভাবে আপনি মানে বিধিবিধানগুলি যুক্ত করেছেন তাতে সম্পৃক্ত থাকা বা স্বচ্ছতা রাখাটাও তো কোনো কোনো সময় কঠিন আছে। আচ্ছা, এই কঠিন আছে, তো এর মধ্যে একটা ভারসাম্য দরকার। ডেফিনেটলি যারা হলফ করেছেন তাদের তথ্য দুদক যাচাই করার ক্ষমতা রাখে এবং সেটা আরও স্বচ্ছতা বাড়াবে, সেখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি বলছি যে একটা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য যতগুলি ফরম যতগুলি তথ্য যেভাবে দিতে হয় সেটার কি প্রাসঙ্গিকতা আছে কিনা। এইসব হলফ যদি সত্য হইতো তাহলে কি আওয়ামী লীগ স্বৈরাচার হইতো? প্রত্যেকবার হলফ করে নির্বাচন করছে না, এবং দুর্নীতি বলেও তো দুর্নীতি কিছু করছে আসলে না, থাকতো না। এত এত টাকা নিয়ে পালিয়ে গেছে, বলছে বিলিয়ন বিলিয়ন টাকা। হলফনামার মধ্যে ওই টাকা ছিল কোথাও? বিদেশে যে বাড়ি ঘর ছিল সেগুলো ছিল কোথাও? এসব হলফনামা সব মিথ্যা, লোকে জানে এগুলা, হলফ করিয়া মিথ্যা বলে। তো এটা আছে, তো এই জায়গাগুলি আরও মানে আমার কাছে মনে হয় আরও সহজ করা দরকার এবং মানে বাধ্য করা না। যিনি নির্বাচন করতে আসবেন অথবা ধরেন যিনি করদাতা তাকে উন্মুক্ত করে দেন, তারপর তার দেওয়া তথ্য আপনি যাচাই বাছাই করে তাকে প্রয়োজনে শাস্তি থাকলে সেই শাস্তির আওতায় আনেন, অথবা যে প্রয়োগ করা দরকার সেটা আপনি করেন। কিন্তু সে জায়গায় আমরা না, আমরা অনেকগুলি প্রাতিষ্ঠানিক মানে প্রসিডিউরগুলি এমনভাবে করা হয়েছে তো সেখানে আমলাতন্ত্র অথবা একজন মানুষকে একেবারে মানে নাজেহাল করার একটা প্রক্রিয়া আছে। এই নাজেহাল হতে না গিয়ে সে তখন অন্য অন্য দরজা খোঁজে, অন্য অন্য ওয়েগুলিতে তখন সে যেতে চায়। তো এই জায়গাগুলি আরো ট্রান্সপারেন্ট হলে ভালো হয়। যেমন আপনি বলছিলেন জনগণ যত বিএনপির দিকে হেলবে তত দেখবেন অভিযোগ বিরোধীদের বাড়বে, এটাই হচ্ছে নিয়ম। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির দিকে হেলে পড়েছে, কোথায় হারলো? আপনি আমাকে বলেন, সব রাজনৈতিক দল সব প্রার্থী এখনো পর্যন্ত সমান সুযোগ পাচ্ছে? এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর যে দায়িত্ব সেটা অর্পণ করছে, যথাযথভাবে করছে। সেখানে তো আমি আরও এরও দেখি যে সিলেটের যে ঘটনাটা ঘটলো, আপনি যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্রর এক নেতা, তো তিনি যে আস্ফলন দেখালেন এবং তারপর তার যেভাবে চলে আসা, এগুলো তো এক ধরনের বিচার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূল ব্যবহার। পেরেছে কি সেখানে ফাংশন করতে? চাপ যদি বলেন সেখান থেকে প্রয়োগ করা হচ্ছে অন্যান্য গোষ্ঠীর থেকে বা অন্যান্য দলের থেকে। বিএনপি তো এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো চাপ প্রয়োগ করা অথবা তাদের কাজে বাধা দেওয়া অথবা ধরেন কোনো মব সৃষ্টি করা অথবা অসহযোগিতা করা আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে এরকম তো কখনো করেনি। আপনি যদি দেখেন সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে এবং সব কর্মসূচিও সবাই করছে, প্রার্থীরাও যার যে এরকম আছে সেরকমভাবে করছে। এখনো পর্যন্ত একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষ পরিবেশ তো বজায় আছে। অন্তর্বর্তীকালীন সরকারটা নিরপেক্ষ, নির্বাচন কমিশনও তারা গঠন করেছে একটা মানে নিরপেক্ষ সরকার। এটা কোনো রাজনৈতিক সরকারের অথবা রাজনৈতিক দলের অনুকূলও হয় নাই বা তাদের পরামর্শ হয় নাই। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আরও ধারালো করা যেতে পারে, আরও ধরেন কার্যকর করা যেতে পারে। ত্রুটিগুলি আমরা তাদের দৃষ্টিতে আনতে পারি, সংশোধন হওয়া তাদের সুযোগ দিতে পারি। সব রাজনৈতিক দল যদি সহযোগিতা করে, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ফাংশন করবে না? কেন সেটাকে নিয়ে আমরা বিতর্ক আগেই করতে চাইবো? যারা বিতর্ক করতে চায় তারা নিশ্চয়ই জনবিচ্ছিন্ন হচ্ছে, জনগণের রায়কে ভয় পাচ্ছে। আমরা 3 মাসের প্রস্তুতি ভালো নির্বাচন করেছি তো আগে, 91, 96, আপনি 2001ও যদি বলেন 3 মাসের সরকার অব্যাহত আগে একটা সরকার ক্ষমতায় ছিল, সে ক্ষমতা হস্তান্তর করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নতুন করে বিন্যাস করে 3 মাসের মধ্যে তোমরা ভালো নির্বাচন করতে সক্ষম হয়েছি। অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বিতর্কিত না করে, অভিযোগ না করে সহযোগিতা করলেই ভালো। এখন আসলে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে, উত্তরাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ এই ঠান্ডায় আসলে কাবু হয়ে গেছে, অনেকে কর্ম ঠিক মতো করতে পারছেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতিবিদরা সেভাবে তাদের কাছে যাচ্ছেন না তাদের সহায়তা করতে, তাদের কিন্তু দেখা যায় এটা কিন্তু করা যদি হয় তাহলে সেই মানুষগুলোর উপকার হয়। মানে নির্বাচনের আগে এ ধরনের কোনো কিছু কেন করছে না রাজনীতিবিদরা? না, কোনো সুযোগ নেই, কারণ আপনি আচরণবিধির লঙ্ঘন হবে। দল এবং প্রার্থী সেটা করতে পারছেন না। বাংলাদেশের মানুষ সবসময় ক্রাইসিসে রাজনৈতিক দলের নেতারা অথবা দল কম বেশি পাশে থেকেছে। এটা আমাদের একটা সংস্কৃতিও বলতে পারেন, দায়িত্বও বলতে পারেন। এটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু নির্বাচন হওয়ার ফলে
আপনি কোনো কিছুই বিতরণ করতে পারবেন না, আচরণবিধির লঙ্ঘন হয়ে যাবে। এটা নির্বাচন কমিশন ঘোষিত আদেশ আর কি, আরপিও। যার ফলে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা কিন্তু নিবৃত্ত থাকছেন, এই প্রক্রিয়া যাচ্ছেন না। আর সরকারের কাছে উনি দাবি করেছেন, কিন্তু সরকার এমন একটা সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, অতএব জনগণের পাশে তাদের থাকার প্রয়োজন আছে এটা তারা উপলব্ধিই করে না। পদক্ষেপ তো পরে উনরা আসছেন কিছু সংস্কার, কিছু বিচার আর কিছু নাকি নির্বাচন করার জন্য। তো সেই জায়গায় উনরা আছেন। দেশটা 1.5 বছর পরিচালনা করলেন, জনস্বার্থ কতটুকু রক্ষা হলো, জনগণ সেবা কতটুকু পালো, জনগণের অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হলো, সে ব্যাপারে কখনোই তাদের কোনো জবাবদিহি করতে হয়নি, আর এই জন্য মনোযোগীও থাকতে হয়নি। যার ফলে এই শীতে মানুষের কষ্ট হচ্ছে, আর তার জন্য সরকার পাশে দাঁড়াবে এই বোধই সরকারে আছে বলে আমার কাছে মনে হয় না। এই বোধ থাকার পর না আপনি পরবর্তীতে পদক্ষেপ নিবেন বা বাজেট করবেন বা বরাদ্দ করবেন অথবা পদক্ষেপগুলি নিবেন, সেটার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। অতীতের মতো আবারও বিএনপির সঙ্গে কাজ করতে চাই, জামাতের আমির এমনটা বলেছেন। আমরা এও বলেছি নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো, খোলা মনে চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেব। জামাত একীভূত হতে চায় বা বিএনপির সাথে একসাথে কাজ করতে চায়, বিএনপি সেটি নিয়ে আসলে কি ভাবছে বা না। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল এগিয়ে আসলে তার ভাবনা, তার চিন্তাকে তো বিএনপি সাদরে গ্রহণ করে, অতীতেও করেছে। তো যার ফলে বিএনপির জাতির কাছে একটা অঙ্গীকার আছে। বিএনপি ধরেন 31 দফার ভিত্তিতে জাতিকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অঙ্গীকার করেছে। আবার এই যে নির্বাচন, সেই নির্বাচনে সেই 31 দফার মধ্যে গুরুত্বপূর্ণ 8টি সামাজিক উন্নয়ন খাতকেও প্রাধান্য দিয়েছে। একটা নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির অস্তিত্ব সব কিছু প্রাধান্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে। সেখানে যদি জামাত ইসলাম তার পাশে থেকে সহযোগিতা করতে চায়, কোনো সমস্যা নেই, সেটাকে স্বাগত জানানো যাবে। আবার ধরেন জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, সেটা আন্দোলনও প্রতিষ্ঠিত হয়েছে, আবার সরকার গঠনেরও নজির রয়েছে। আমরাও বলেছি যে বিগত দিনে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যেসব শক্তি আমাদের সাথে ছিল তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনও করতে চাই। জনগণ যদি আমাদের রায় দেয় তাহলে ঐক্যবদ্ধভাবে সরকারও গঠন করতে চাই। তো সে দরজা তো খোলা আছে। কিন্তু জামাতে ইসলাম যে প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইছে, নির্বাচন ফেস করতে চাইছে, সেটা তাদের সেই অবস্থান যদি তারা অক্ষুণ্ণ রাখে তাহলে একসাথে কাজ কতটুকু করা যাবে সেটা সময় বলে দেবে। জাতীয় সরকারের কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছিল। জামাতের আমির যে কথাটি বলেছেন সেখানে কি সেই ইঙ্গিত আপনারা পাচ্ছেন কিনা যে জাতীয় সরকারের ব্যাপারে তারা কথা বলতে না, জাতীয় সরকার বিএনপি ওইভাবে বলেনি, জোটবদ্ধ সরকার বলেছে বিএনপি, জোটবদ্ধ সরকার। এখন জাতীয় সরকার নির্বাচনের পর কতটুকু প্রাসঙ্গিক হবে, একটা জোট অথবা দলকে জনগণ দিল, সংখ্যাগরিষ্ঠতা দিল, তো সেখানে কতটুকু প্রাসঙ্গিক হবে? একটা পার্লামেন্ট কার্যকর থাকতে হলে একটা বিরোধী দল লাগবে, তাই না? সব দল মিলে বা সব মেম্বার অফ পার্লামেন্ট মিলে তো আর একটা সরকার হতে পারে না, সেটা তো গণতন্ত্রও না, আর সেটা আমাদের সংবিধানের সাথে সেটা মানুষের প্রত্যাশা না, এবং সংবিধানেও কতটুকু সামঞ্জস্য হবে কি হবে না। তবে হ্যাঁ, জাতির বৃহত্তর স্বার্থে যদি জামাত ইসলাম অন্তত বৃহত্তর জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি সোচ্চার এবং সজাগ থাকে এবং সহযোগিতা যদি তাদের থাকে, ডেফিনেটলি সেটাও কিন্তু এক ধরনের ঐক্যবদ্ধ জাতীয় অগ্রগতি। জাতীয় ঐক্যবদ্ধ অগ্রগতিটা খুব ইম্পর্টেন্ট। জাতি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এক সরকার, সেটা খুব গুরুত্ব আছে বলে আমার কাছে গণতন্ত্র মনে হয়।